বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা জ্যামিতির বিষয়ক আমরা প্রস্তুতিমূলক একটি ক্লাস নিচ্ছি। পরবর্তীতে এই বেসিক ক্লাসটা হয়তো আমাদের মূল জ্যামিতি পড়তে সহায়ক হবে। তো মাধ্যমিক শ্রেণীর এই জ্যামিতি অংশে আমরা প্রথমে জানার চেষ্টা করব জ্যামিতিটা কি আসলে। এটার ইংরেজি যে শব্দটি আমরা ব্যবহার করি সেটি হলো জিওমেট্রি, যার গ্রিক শব্দ জিও মানে ভূমি, মানে যেটাকে আর্থ হিসেবে আমরা ডাকি, আর অন্যদিকে আমাদের মিট্রি যেটা, সেটা হচ্ছে কিন্তু মিট্রন শব্দ থেকে, এর অর্থ হলো পরিমাপ। এটার ইংরেজি শব্দ হলো মেজারমেন্ট, এই মেজার শব্দটা ব্যবহার করা হয়। তাহলে জিও আর একটা হলো মিট্রি। এই মিট্রিটা হচ্ছে মেট্রন শব্দ থেকে, এখান থেকে আমরা নেই পরিমাপ। অর্থাৎ গণিতের যে শাস্ত্রে এই যে জমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয়, সেই বিদ্যাটাই হলো জ্যামিতি। এখন আমার প্রশ্ন হতে পারে যে আমরা জ্যামিতি পড়ে কি সত্যি আমাদের জমি জমা মাপতে পারবো? আমাদের তো বাড়ি ঘরের অনেক জমি জমা সময় সময় মাপতে হয়। কি রিয়াজুল, ইউসুফ, তোমরা কি জমি মাপবা? হ্যাঁ স্যার। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তাহলে জমি মাপা আমরা শিখবো জ্যামিতি যদি পড়ি। এখানে একটা ইতিহাস আছে। মেয়েদের অবশ্য বললাম না, মেয়েরা অবশ্য জমি মাপবে না, মেয়েরা শুধু জমিতে ঘর করলে সেখানে বসবাস করবে। এই কারণে মাপামাপি কিন্তু ছেলেদের। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই জ্যামিতিটা আসলে কই থেকে আসলো? প্রাচীন মিশরে নীল নদে কিন্তু প্রচুর বন্যা হতো। সেই বন্যার সময় দেখা গেছে যে রাস্তাঘাট গুলো বন্যাতে প্লাবিত হলে সেই জায়গাগুলো ঠিক মতো চেনা যেত না। সেই কারণে প্রাচীন মিশরে, তারপরে তোমার ইরাকের যে ব্যাবিলিয়ন, ভারতের, চীনে, এগুলোতে সভ্যতার নানাবিধ বিকাশ কার্যে কিন্তু জ্যামিতির প্রয়োগটা আছে। তো তারপর আমাদের সিন্ধু উপত্যকা যেটা, সেখানেও কিন্তু দুইটা সমৃদ্ধশালী সভ্যতার কথা আমরা জানি, সেটা হলো হরপ্পা এবং মহেঞ্জোদারো। এইগুলো আমরা খননের অংশটা আমরা নিজেরাও পড়েছি। সেই শহরগুলোতেও কিন্তু প্রত্নতাত্ত্বিক যে দক্ষতা ছিল, সেখানে জ্যামিতিক আকারের অনেক বস্তু কিন্তু তারা আঁকাইছে, এবং তখন তা আমরা কিন্তু অনুমান করতে পারি যে জ্যামিতিক বিষয়ে তাদের জ্ঞানটা ছিল। তো এইভাবে জ্যামিতিটা আজকে নানা অংশে কিন্তু হয়ে আজকের এই অবস্থানে আসছে। তো আজকের এই অবস্থানে আসার পেছনে যে বিজ্ঞানীটা আমাদের বিশেষ সহযোগিতা করেছে, তার নাম আমরা দিতে পারি। প্রথমে হলো গ্রিক পণ্ডিত হলো থ্যালিস। উনি জ্যামিতিকে প্রমাণের কৃতিত্ব দেন এবং উনি যুক্তি দিয়ে প্রমাণ করেন যে ব্যাস বৃত্তকে ঠিক দুই ভাগে বিভক্ত করে। এটা কিন্তু নৈবেত্তিকে আসে পড়ে। থ্যালিসের পরে যে বিজ্ঞানীটা গণিতবিদ এই জ্যামিতিকে আরো সমৃদ্ধ করেন, তার নাম হলো বিজ্ঞানী পিথাগোরাস, যার বিখ্যাত উপপাদ্য যে অতিভুজের ওপর যদি আমরা স্কয়ার দেই, সেটি লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ারের সমষ্টির সমান হয়। এবং তিনি পরবর্তীতে এর উপর আরো অনেক গবেষণা করেন। এরপরে 300 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতিতে বিভিন্ন যে পুস্তকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে তিনি সুবিন্যস্ত করে তার বিখ্যাত একটি গ্রন্থ এলিমেন্টসে তা রচনা করেন। এটা 13টা খণ্ডে বিভক্ত হয়ে আজকের আধুনিক যে জ্যামিতির মূল ভিত্তিটা এখান থেকে নেওয়া হয়েছে। জ্যামিতি বিষয়ে আমরা আসলে কি পড়ব, এখানে আমাদের পড়ার বিষয়টা কি কি আছে, আমাদের এটিও একটু জানা দরকার। আমরা জ্যামিতি বিষয়ে যে বিষয়গুলো পড়তে যাব সেটি হলো জ্যামিতিক স্বীকার্য। স্বীকার্য মানে কি? স্বীকার্য মানে আমি স্বীকার করে নিয়েছি যে এই জিনিসটা এরকম হয়। যে জিনিসটা স্বীকার করে নেওয়া হয় সেটি যদি আঁকানো হয়, তাহলে সেটি হয় হলো তোমার আমরা বলি মানে অঙ্কন করা। আর যখন আমরা ওই জিনিসটাকে প্রমাণ করি, তখন সেটি উপপাদ্য আকারে আমাদের কাছে চলে আসে। তো সুতরাং অঙ্কন এবং উপপাদ্য এই দুটি অংশই কিন্তু আমাদের এই জ্যামিতিতে চলে আসবে।
উপপাদ্য বিষয়ক প্রশ্নগুলো যখন আমাদের কাছে উপস্থাপন করা হয় তখন সেটিকে আমরা সাধারণত উপপাদ্য বিষয়ক সমস্যা বলি, যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলি এক্সট্রা। আসলে এক্সট্রা শব্দটির কিন্তু এরকম ব্যবহার নেই, এটা হলো আমরা উপপাদ্য কেন্দ্রিক কিছু প্রশ্ন সলভ করি। তো এখন প্রশ্ন হলো যে এই প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় কিন্তু জানতে হবে। তা আমি জানাটা তো আসলে একদিনের নয়, এটা অনেক বিষয় আমাদের জানার অপশনগুলো আছে। এখানে অনেক ঘনবস্তু তোমরা দেখতে পাচ্ছ, তো সেখান থেকে আমরা দুই একটি করে শব্দ আমরা একটু করে শিখে নেব। আমি আবারও বলতেছি, আমাদের জ্যামিতি বিষয়ে ক্রমান্বয়ে এটা রসায়নের মতো বেসিক শিখতে হবে, প্লাস আস্তে আস্তে জ্যামিতি বিষয়গুলো সলভ করতে হবে। তা আমার কৌশলটা হলো, আমি প্রথমে কিছু তোমাদের বেসিক শিখায় দেব। আজকে শুধু শুরু করে রাখতেছি, আজকে মেইন ক্লাস নয়, মেইন ক্লাস হয়তো আমরা সামনে ইনশাল্লাহ নেব। তো সেখানে আমি যে বিষয়গুলো নিয়ে মূলত দেখাতে চাচ্ছি সেটা একটু তোমাদের ছবি এঁকে দেখায় দিচ্ছি। জ্যামিতিতে ফার্স্ট আমরা দেখি হলো বিন্দু নিয়ে। বিন্দু মানে কি? যেটা শুধু অবস্থান আছে, তাকে দেখা যায়, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই মাপা যায় না, সেটাকে বলা হয় বিন্দু। এখন এই বিন্দু যদি চলে, একটা পথ তৈরি করলো, এরকম পথ তৈরি করলো, তাহলে এই পথটাকে বলা হবে রেখা। আমি তোমাদের প্রথমে আশ্বস্ত করছি, আমার এই সংজ্ঞাগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু আমি তোমাদের দেখাচ্ছি এটা যে তোমরা যাতে চিনতে পারো, স্যার রেখাটা চিনি, রেখাংশ চিনি, আমি কোন কাকে বলে এটি চিনি, শুধু এইটুকু। আজকে মাত্র গুটি কয়েক অংশ দেখাবো, এবং এই অংশগুলো শুধু তোমাদের মনে রাখতে পারলেই হবে। যদি মনে না থাকে, এই ভিডিও রেকর্ডিংটা যখন আমি তোমাদের আবার শেয়ার করে দেব, তখন এই রেকর্ডটা তোমরা আবার দেখবা, দেখলেই মনে পড়ে যাবে যে হ্যাঁ স্যার এভাবে পড়াচ্ছে। রেখা যদি আমি আঁকাই, রেখার ক্ষেত্রে একটি শর্ত আছে, সেই শর্তটা হলো রেখার দুইটা প্রান্ত অসীম হতে হবে। এইরকম দুই প্রান্ত অসীম মানে কি? অসীম মানে হলো এই রেখাটার এই দিকেও চলবে, এই দিকেও চলবে, এরকম দুটা প্রান্ত অসীম হবে। আর যদি আমি বলি রেখাংশ, তাহলে এই দুই প্রান্ত সসীম হবে। সসীম মানে এটা আর বাড়বে না, অর্থাৎ আমি যদি এটাকে ফুল স্টপ বলি, এই জায়গাতেও স্টপ, এই জায়গাতেও স্টপ, এটা এক চুল এদিক ওদিক বাড়বে না। কিন্তু এই রেখার অংশটা কিন্তু বাড়বে। আমি রেখাকে ইচ্ছে করলে কিন্তু এইদিকে বাড়াই নিতে পারবো, আমি চাইলে এইদিকে বাড়াই নিতে পারবো, আমি চাইলে এই দিকেও বাড়াই নিতে পারবো। অর্থাৎ রেখাকে ইচ্ছা মতো দুই দিকে বাড়ানো যায়, কিন্তু রেখাংশকে বাড়ানো যায় না। সবাই বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে লাস্ট পড়া, আমরা এখন আর লাস্ট আর একটা অংশ দেখতেছি, সেটা হলো রশ্মি। এই যে রশ্মি দেখো, একদিকে তীর চিহ্ন, তার মানে রশ্মির এক প্রান্ত বন্ধ করা। এই প্রান্তে আমি বন্ধ করে দিচ্ছি, এই প্রান্ত বাড়বে না, আর এই প্রান্তটা শুধু বাড়তেই থাকবে, এটা যেতেই থাকবে, এটা কিন্তু থামবে না। তাহলে রশ্মি আর, তাহলে এখন আমি তিনটা জিনিস শিখালাম, খুব ভালো করে খেয়াল করো। এটা হলো রেখাংশ, এটা হলো রেখা, এটা হলো রশ্মি। রেখা মানে যার দুই প্রান্তই দুই দিকে বাড়তে পারে, রেখাংশ মানে কোনো দিকেই বাড়বে না, যে কোনো একটা অংশ হবে। আর রশ্মি মানে কি? যে এক প্রান্ত বন্ধ করা, বাড়বে না, আর এক প্রান্ত ইচ্ছা মতো বেড়ে যাবে। এই হলো রশ্মি। আচ্ছা, আজকে লাস্ট অপশন আমার এইটুকুই। তো আমরা সামনে দিন যেটা শিখাবো সেটার আমি একটু পূর্বাভাস দিয়ে রাখতেছি। আমি সামনে দিন শিখাবো হলো ত্রিভুজ আর চতুর্ভুজ নিয়ে। 5 প্রকার চতুর্ভুজ আছে আর 6 প্রকার ত্রিভুজ আছে। ইনশাল্লাহ আমরা এই কয়টা জিনিস সামনে দিন, কথা বুঝছো কি? আজকে শুধু আমরা শুরু করে রাখলাম। আচ্ছা, আমরা সামনে দিন আরো যে জিনিসগুলো শিখবো সেটি হলো একটা ত্রিভুজ সর্বসম কেন করতে হয়, এই কারণটা শিখবো। সর্বসম করা ছাড়া আমরা প্রমাণ করতে পারি না, তাহলে সর্বসম আমরা কেন করব এবং কিভাবে করব, এই উপায়টা শিখবো ইনশাল্লাহ। এই কয়টা জিনিস সামনের দিন আমরা ইনশাল্লাহ শিখবো। তার সাথে আবার ওই ত্রিকোণমিতির অংশ অল্প অল্প করে আগায় নেব।
অন্তত আরেকটি সূত্র শিখাই দেব, পারলে 2-1টা অঙ্ক শিখাবো। তো আমরা আজকের ক্লাসটি সমাপ্ত করছি। তো তোমাদের ক্লাস শেষে একটু রিভিউ নিচ্ছি। তোমরা পুরো ক্লাসে কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা, যে স্যার এই জায়গা বুঝিনি বা এখানে আমাদের সমস্যা হয়েছে, আছে কি এরকম? না স্যার। আচ্ছা, আপাতত নেই। তারপরে বাসায় তোমরা এগুলো প্র্যাকটিস করো, এবং কোথাও যদি সমস্যা বের হয় তোমরা নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করো। ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব বুঝাই দেওয়ার। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে সবাই তোমরা সকালে যুক্ত হয়েছো, কষ্ট করে ক্লাসে যুক্ত হয়েছো, এবং যারা এখনো যুক্ত হয়নি তাদেরকেও তোমরা একটু আমন্ত্রণ দাও, এরা যুক্ত হোক। আর দ্বিতীয় অপশন হলো যে আমরা পরবর্তীতে যাতে এই ক্লাসটি আরো ভালোভাবে করতে পারি, আমরা সবাই সবার জন্য দোয়া করি। বৈশ্বিক এই মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে, আমাদের বিশ্বকে, আমাদের আত্মীয় স্বজন সমস্তদেরকেই রক্ষা করুক, এবং আসন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দেয়, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।